নিজের মাতৃভূমিকে রক্ষার জন্য ভিন গ্রহের একদল এলিয়েন যখন মানুষের বিরুদ্ধে যুদ্ধে নামে তখন কেমন হয় ব্যাপারটা সেটাই বলবো আজকের মুভি এক্সপ্লেনেশনে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে এক্সপ্লেন করতে চলেছি হলিউড ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা আয় করা মুভি অ্যাভাটার নিয়ে। 2009 সালে মুক্তি পাওয়া বিশ্ববিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের অ্যাভাটার আধুনিক মুভির জগতে একটি মাইল ফলক। উন্নত 3D ও CGI প্রযুক্তি, ভিজুয়াল ইফেক্ট মুভিটিকে সায়েন্স ফিকশনের শীর্ষ পর্যায়ে নিয়ে গেছে। মুক্তির 16 বছর পরও এই মুভির আয় $2.9 বিলিয়ন, যা কোনো হলিউড মুভি ক্রস করতে পারেনি। তাহলে বুঝতেই পারছেন কতটা সাড়া ফেলেছিল এই মুভি। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির গল্প। 2148 সালের পৃথিবী। অত্যাধিক জনসংখ্যার চাপ আর পরিবেশ দূষণের কারণে পৃথিবী তখন মানুষের বসবাসের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। নৌবাহিনীর সাবেক সৈন্য জ্যাক সুলি এই মুভির নায়ক। কোনো একটি যুদ্ধে আহত হয়ে তার শরীরের নিচের অংশ প্যারালাইজড হয়ে যায়। তাই নেভির চাকরিটা হারিয়ে সে বেকার হয়ে পড়ে। হতাশা থেকে মুক্তি পেতে মদ খেয়েই সময় কাটায়। তো একদিন বারে এক লোক একটি নারীর সাথে গুন্ডামি করছিল। পঙ্গু জ্যাক তার প্রতিবাদ করতে গিয়ে ভীষণ মার খায়। তাকে মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়। ঠিক সেই মুহূর্তে পৃথিবীর একটি শক্তিশালী বেসরকারি প্রতিষ্ঠান RDA, যার ফুল মিনিং রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের দুজন এজেন্টের সঙ্গে তার দেখা হয়। এই কোম্পানিতেই জ্যাকের যমজ ভাই টমি সেলি বিজ্ঞানী হিসাবে চাকরি করত। তো তাদের কাছে জ্যাক জানতে পারে যে টমিকে ছিনতাইকারীরা মেরে ফেলেছে, কিন্তু টমি RDA এর অ্যাভাটার প্রোগ্রামের অংশ ছিল আর তার পেছনে প্রতিষ্ঠানটি বিরাট অঙ্কের টাকা বিনিয়োগ করেছিল। টমির এই হঠাৎ করে মারা যাওয়ায় সেই বিনিয়োগ এখন ঝুঁকির মধ্যে পড়ে গেছে। RDA তাই জ্যাককে টমির রিপ্লেসমেন্ট হিসাবে কাজ করার প্রস্তাব দেয়। এর কারণ যমজ ভাই হওয়ায় টমি আর জ্যাকের জেনেটিক উপাদান এক। যেহেতু জ্যাক ছিল বেকার, তাই সে খুব আগ্রহ নিয়ে প্রস্তাবটি গ্রহণ করে। তখন তাকে RDA এর স্পেসশিপে করে ঘুম পাড়িয়ে সোলজারদের সাথে প্যান্ডোরাতে পাঠিয়ে দেওয়া হয়। প্যান্ডোরা হচ্ছে এই মুভিতে দেখানো একটি কাল্পনিক গ্রহ। এই গ্রহকে ঘিরেই মূলত এই মুভির গল্প। তো এই গ্রহটি আকারে পৃথিবী থেকে কিছুটা ছোট, আর এই গ্রহতেই পাওয়া যায় অতি মূল্যবান এক খনিজ ধাতু, যার নাম অ্যাপটেনিয়াম। পৃথিবীতে এর দাম প্রতি কেজি প্রায় $2 কোটি। এজন্যই এই মূল্যবান খনিজ ধাতুগুলোর দিকেই মানুষের নজর, কারণ একবার পৃথিবীতে এই ধাতুগুলো বিক্রি করা গেলে তারা সবাই অনেক বড়লোক হয়ে যাবে। সেগুলো পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্যই বর্তমানে এই প্রজেক্ট হাতে নেওয়া। তো এরপর দেখা যায় পুরো 6 বছরের জার্নি শেষ করে তারা প্যান্ডোরায় পৌঁছে। কিন্তু প্যান্ডোরার বাতাসে মানুষের জন্য যথেষ্ট অক্সিজেন ছিল না, তাই সবাইকে ঘুম ভাঙানোর পর মুখে পড়ার জন্য এক্সোপ্যাক দেওয়া হয়। তো এরপর তাদেরকে RDA এর একটি বৈজ্ঞানিক ফ্যাসিলিটিতে নিয়ে যাওয়া হয়। RDA প্যান্ডোরাতে একটি বিরাট কলোনি স্থাপন করেছে। RDA এর সেনাবাহিনীর প্রধান হচ্ছেন কর্নেল কোয়ারেজ, যে মূলত সেখানে উপস্থিত সকলকে প্যান্ডোরার সম্ভাব্য বিপদগুলোর সম্পর্কে ব্রিফ করে। সে বলে যে প্যান্ডোরার পরিবেশ নরকের চেয়েও নিকৃষ্ট। এখানে ভয়াবহ সব জীবজন্তুর বাস। তবে সবচেয়ে বিপজ্জনক হলো নাভি নামের আদিবাসী গোষ্ঠী, যারা দেখতে অনেকটা মানুষের মতোই, তবে মানুষের চেয়ে বেশ খানিকটা লম্বা আর তাদের লেজ আছে। এই নাভিদের উৎখাত করার জন্যই মূলত এখানে এত সেনা সমাবেশ করা হয়েছে, কারণ নাভিদের সরানো না গেলে অ্যাপটেনিয়াম খনিজ তারা উদ্ধার করতে পারবে না। তো এখানে জ্যাকের সাথে নর্ম স্পেলম্যান নামে এক যুবকের পরিচয় হয়। সেও টমির সঙ্গে অ্যাভাটার প্রোগ্রামের জন্য ট্রেনিং নেয়। এরপর তারা দুজন তাদের জন্য নির্ধারিত অ্যাভাটার দেখতে যায়। তো এখানে বলে রাখা ভালো, অ্যাভাটার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি একটি হাইব্রিড প্রাণী, যার মধ্যে মানুষ ও নাভি প্রজাতির সংমিশ্রণ ঘটানো হয়েছে। তো যে সময়ের কথা বলছি তখন বিজ্ঞান এতটাই উন্নত হয়েছে যে প্রযুক্তির মাধ্যমে মানুষ তার চেতনাকে অ্যাভাটারের মধ্যে ট্রান্সফার করতে পারে, আর তারপর মানুষ তার ব্রেইন দিয়ে কমান্ড করে তার অ্যাভাটার শরীরকে পরিচালনা করতে পারে। তো জ্যাক দেখতে পায় যে তার অ্যাভাটারের সাথে তার চেহারার একটা মিল আছে। নর্ম জ্যাককে অ্যাভাটার প্রোগ্রামের প্রধান ডক্টর গ্রেস অগাস্টিনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কিন্তু গ্রেস জ্যাককে একদমই পছন্দ করে না, কারণ এই কাজে একজন বিজ্ঞানীর দরকার ছিল, অথচ জ্যাক বিজ্ঞানের কিছুই জানে না। যা হোক, এরপর গ্রেস অ্যাভাটার প্রোগ্রামের প্রধান পার্কার সেলফ্রিজের সাথে কথা বলে। সেখানে পার্কার তাকে
তাকে জানায় যে এই প্রোগ্রামের উদ্দেশ্য হল প্যান্ডোরা গ্রহের ভূগর্ভে থাকা অ্যাবটেনিয়াম নামে একটি অতি মূল্যবান খনিজ সম্পদ উদ্ধার করা। এই খনিজ দিয়ে পৃথিবীর জ্বালানি সংকটের সমাধান হয়ে যাবে। তারা যদি অ্যাবটেনিয়াম উত্তোলন করে পৃথিবীতে বিক্রি করতে পারে তাহলে তারা এত টাকার মালিক হবে যেটা কল্পনার বাইরে। কিন্তু এই খনিজ উত্তোলন করতে গেলে নাভিদের বসতি ও জঙ্গল ধ্বংস না করে উপায় নেই। বিশেষ করে তাদের পবিত্র বৃক্ষ হোম ট্রি যেটা নিচে নাভিরা থাকে সেটা ধ্বংস করতেই হবে, কারণ এই হোম ট্রির নিচেই রয়েছে অ্যাবটেনিয়ামের আসল মজুদ। যা হোক, পরদিন জ্যাক ও নর্মকে প্রথমবারের মতো তাদের অ্যাভাটারের সাথে লিঙ্ক করা হয়। পঙ্গু জ্যাক নিজের অ্যাভাটার শরীর নিয়ে দৌড়াতে শুরু করে আর ভীষণ এনজয় করে। আরো কয়েকজন অ্যাভাটারের সাথে তার দেখা হয়। এরপর কর্নেল কোয়ারি জ্যাককে তার দায়িত্ব বুঝিয়ে দেয়। তার দায়িত্ব হলো নাভিদের সঙ্গে মিশে আস্থা অর্জন করতে হবে আর তাদেরকে বোঝাতে হবে যে তাদেরকে এই এলাকা ছেড়ে, হোম ট্রি ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া লাগবে। না গেলে মানুষেরা জোর করে হলেও এই এলাকা দখল করে নেবে। জ্যাক যদি তাদেরকে বুঝিয়ে এলাকা ছাড়তে রাজি করতে পারে তাহলে কর্নেল তার পায়ের চিকিৎসার দায়িত্ব নেবে। জ্যাকের যেহেতু আর কিছু করার ছিল না তাই সে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর জ্যাক, নর্ম, গ্রেস, ট্রুডি এবং আরও কিছু সৈন্য স্যামসন নামের এক ধরনের এয়ারক্রাফটে চড়ে প্যান্ডোরায় নামে। সেখান থেকে গ্রেস বিভিন্ন গাছের নমুনা সংগ্রহ করে আর চারপাশে ঘুরে দেখতে থাকে। তো ঘুরতে ঘুরতে জ্যাক এক সময় একা হয়ে যায়। এমন সময় সে বিরাট একটি হ্যামারহেডের মুখোমুখি হয় যেটা দেখতে অতিকার ডাইনোসরের মতো। গ্রেস জ্যাককে কমান্ড করে যে সে যেন একটুও না দৌড়ায়, কারণ দৌড়ালেই তাকে আক্রমণ করবে হ্যামারহেড। জ্যাক নিশ্চল দাঁড়িয়ে থাকে, কিন্তু এমন সময় প্যান্ডোরার ভয়ঙ্করতম প্রাণী থ্যানাটর জ্যাকের পেছনে এসে দাঁড়ায়। তখন গ্রেস জ্যাককে পালানোর নির্দেশ দেয়। তখন জ্যাক পালাতে পালাতে একসময় একটি জলপ্রপাতের মধ্যে লাফিয়ে পড়ে। এভাবে সে প্রাণে রক্ষা পেলেও দলের লোকেরা তাকে হারিয়ে ফেলে। রাতে জ্যাককে হামলা করে এক পাল ভাইপার উলফ। সে কোনো মতে একটি মশাল জ্বালিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত পারে না। তখন একটি মেয়ে নাভি নেকড়েটাকে মেরে তার জীবন রক্ষা করে। মেয়েটির নাম নেইতিরি। সে নাভিদের স্থানীয় গোত্র প্রধানের মেয়ে। সে জ্যাকের জামা দেখেই বুঝেছিল যে তাকে মানুষেরা পাঠিয়েছে, তাই তাকে সে হত্যা করতে যায়। কিন্তু তীর ছোড়ার মোমেন্টে একটি উড স্প্রাইট উড়ে এসে তীরের মাথায় বসে। এটা ছিল হোম ট্রির বীজ। একে নাভিরা তাদের ঈশ্বর এওয়ার একটি সংকেত বলে বিশ্বাস করত। এওয়া তাদের কাছে এমন একটি শক্তি যা প্যান্ডোরার সকল জীবের মধ্যেই সংযোগ রক্ষা করে। তো ভাইপার উলফকে মেরে নেইতিরির ভীষণ মন খারাপ হয়, কিন্তু আবারও এওয়ার সংকেত হিসাবে অগণিত উড স্প্রাইট উড়ে এসে জ্যাকের গায়ে বসে। তখন নেইতিরি কনফার্ম হয় যে জ্যাক সাধারণ কেউ নয়, তাই সে তাকে তাদের বসতিতে নিয়ে যায় এবং তার বাবা মোয়াত ও মা ইতুকানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। জ্যাক তাদের কনভিন্স করার জন্য বলে যে সে একজন যোদ্ধা আর সে নাভিদের ভাষা ও সংস্কৃতি শিখতে চায়, কারণ সে মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে নাভিদের হেল্প করতে চায়। তাই ইতুকান নেইতিরিকে দায়িত্ব দেয় জ্যাককে তাদের গোত্রের কালচার শেখানোর জন্য। রাতে জ্যাক হোম ট্রিতে একটি দোলনার মধ্যে ঘুমায়। তখন আরডিএল ল্যাবে তার ঘুমন্ত মানব দেহে চেতনা ফিরিয়ে আনা হয়। সে তখন কর্নেল কোয়ারিচ ও পার্কারকে রিপোর্ট দেয়। সব শুনে তারা বলে যে জ্যাক 3 মাস সময় পাবে নাভিদের রাজি করানোর জন্য। না পারলে নাভিদের মেরে কেটে এলাকা দখল করে নেবে কর্নেল। তাই জ্যাক নেমে পড়ে তার মিশনে। নেইতিরি জ্যাককে নাভিদের ভাষা, তাদের জীবনযাপন, শিকার করা, উড়ন্ত ইকরান পাখির পিঠে চড়া, ভাসমান পাহাড়ে চড়া সহ বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিতে থাকে। ঘোড়ায় চড়তে বা বানশি পাখির পিঠে চড়তে হলে নাভিরা তাদের লেজ দিয়ে ওই বাহনের ব্রেইনের সঙ্গে একটি লিঙ্ক তৈরি করে। তখন ওই বাহনটি পোষ মেনে নেয় আর তার কথা মতো চলে। জ্যাকও নিজের জন্য একটি বানশি পাখিকে পোষ মানিয়ে নেয় আর উড়ে বেড়াতে থাকে। এভাবে সে সবকিছুই দ্রুত শিখে নেয়। শিখতে শিখতে নাভিদের সাথে তার বন্ধুত্ব তৈরি হয়, বিশেষ করে নেইতিরির সাথে। শুধু তুতে নামে এক যুবক তাকে মেনে নেয় না। সে ছিল গোত্রটির পরবর্তী নেতা আর তার সাথে নেইতিরির বিয়ে ঠিক হয়ে আছে। তো যাই হোক, নাভিদের সাথে মিশতে মিশতে জ্যাক একসময় তাদেরই একজন হয়ে ওঠে। কিন্তু এরই মধ্যে 3 মাস পার হয়ে যায়। তখন কোয়ারি জ্যাককে জানায় যে তাকে পৃথিবীতে ফেরত পাঠানো হচ্ছে। তার পায়ের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু
জ্যাক তাতে রাজি হয় না। সে বলে যে মাত্র একটি ধাপ অতিক্রম করলে সে পুরোপুরি নাভিদের একজন হিসাবে গণ্য হবে, আর তারপরে সে তার মিশন শেষ করবে। তাই সে আরো কিছুদিন তাকে রাখতে অনুরোধ করে। এরপর একটি ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে জ্যাককে ওমাটিকায়া গোত্রের একজন সদস্য হিসাবে গ্রহণ করা হয়। নেইতিরি জ্যাককে তাদের গোত্রের মূল পবিত্র আত্মার গাছ ট্রি অফ সোলসে নিয়ে যায়। এই গাছের সাথে নাভিরা নিজেদের চেতনাকে লিঙ্ক করতে পারে। তখন তারা তাদের পূর্বপুরুষদের কণ্ঠ শুনতে পায়। জ্যাকও সেটা শুনতে পারে, আর এরপর নেইতিরিকে সে তার জীবন সঙ্গী হিসাবে পছন্দ করে। তারা রাতটি জঙ্গলেই কাটিয়ে দেয়। পরদিন সকালে নেইতিরি যখন জেগে ওঠে তখন দেখে যে আরডি এর বুলডোজার এসে গেছে আর সব গাছপালা উপড়ে ফেলছে। কিন্তু জ্যাকের ঘুম ভাঙে না, কারণ ওদিকে তার মানব দেহকে জাগিয়ে তোলা হয়েছে। যখন বুলডোজারগুলো একেবারে ওদের কাছে চলে আসে, জ্যাকের সঙ্গে তার অ্যাভাটারের সংযোগ স্থাপিত হয়। জেগে ওঠে জ্যাক বুলডোজারগুলোকে থামানোর চেষ্টা করে, কিন্তু সেগুলো থামে না। তখন সে বুলডোজারের ক্যামেরাগুলো ভেঙে ফেলে। ভিডিওতে তাকে দেখে কোয়ারি জ্যাককে চিনতে পারে। তখন তার উপর গুলি চালায় সৈন্যরা, ফলে প্রাণ বাঁচাতে তারা দুজন পালিয়ে যায়। এদিকে ভিডিওতে জ্যাককে দেখে কোয়ারি জ্যাক আর গ্রেসকে তাদের অ্যাভাটার থেকে বিচ্ছিন্ন করে ফেলে, ফলে তারা দুজন জ্ঞান হারিয়ে পড়ে যায়। তখন মানবদেহে ফিরে গ্রেস সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এখানকার গাছগুলো সাধারণ নয়। প্রত্যেকটি গাছ আরো 10,000 গাছের সাথে যোগাযোগ করতে সক্ষম। তারা ডাটা আপলোড, ডাউনলোড, স্মৃতি সংরক্ষণ করতে পারে। তাই এই গ্রহের আসল সম্পদ মাটির নিচে নেই, মাটির উপরেই আছে। কিন্তু তার কথা কেউ কানে তোলে না। তারা ধ্বংসযজ্ঞ অব্যাহত রাখে। জবাবে নাভিরা তাদের দুটো বুলডোজারে আগুন দেয় আর 6 জন সৈন্যকে হত্যা করে। এর প্রতিশোধ নিতে কোয়ারিজ গানশিপ নিয়ে বেরিয়ে পড়ে। তখন জ্যাক নাভিদেরকে এলাকা ত্যাগ করার জন্য বলে। এতে নাভিরা তার উপর ক্ষুব্ধ হয় আর নেইতিরিও তাকে ত্যাগ করে। তাদের দুজনকেই বন্দি করা হয়। এরই মধ্যে কোয়ারিজের গানশিপগুলো থেকে হোম ট্রিকে টার্গেট করে গ্যাস বোম নিক্ষেপ করা হয়। ফলে নাভিরা হোম ট্রি ছেড়ে সরে যেতে বাধ্য হয়। তারা গানশিপগুলোকে টার্গেট করে তীর ছুড়তে থাকে, কিন্তু সেগুলোতে গানশিপের কিছুই ক্ষতি হয় না। এরপর কোয়ারিজ গোলা বর্ষণের আদেশ দেয়। প্রাণ বাঁচাতে নাভিরা সেখান থেকে অন্যদিকে ছুটে যায়। এ সময় নেইতিরির মা মোয়া জ্যাক ও গ্রেসকে মুক্ত করে দেয় আর বলে সাহায্য করতে, কিন্তু কোয়ারিজের বাহিনী মিসাইল ছুড়ে হোমট্রি ধ্বংস করে ফেলে। মিসাইলের আঘাতে গাছের নিচে চাপা পড়ে অনেক নাভি মারা যায়। নেইতিরির বাবাও মারা যায়। সে মারা যাওয়ার আগে তার ধনুকটি মেয়ের হাতে দিয়ে যায় জাতিকে রক্ষা করার জন্য। এদিকে আরডিএ ফ্যাসিলিটি থেকে সবাই ঘটনাগুলো লাইভ দেখছিল। তাই জ্যাক ও গ্রেসকে নাভিদের সঙ্গে দেখে তাদেরকে অ্যাভাটার শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে পার্কার, আর তাদেরকে নিয়ে বন্দি করে রাখে। কিন্তু এরই মধ্যে সৈন্যরা ছাড়া আরডিএর সব স্টাফ এই অমানবিক হামলার বিরুদ্ধে চলে যায়। পাইলট ট্রুডি আর বিজ্ঞানী ম্যাক্স প্যাটেল কৌশলে জ্যাক আর গ্রেসকে মুক্ত করে পালানোর বন্দোবস্ত করে দেয়। এদিকে গানশিপে ঝুলিয়ে তারা অ্যাভাটার লিঙ্ক চেম্বারও সাথে নিয়ে যায় আর আত্মার গাছের কাছে গিয়ে ল্যান্ড করে। সেখানেই ওমাটিকায়া গোত্রের লোকেরা আশ্রয় নিয়েছিল। জ্যাক সেখানে নেমে আবার তার অ্যাভাটারের সঙ্গে লিঙ্ক করে। তারপর সে এমন একটি কাজ করে যা এ যাবৎকালে নাভিদের মধ্যে মাত্র 5 জনই করতে পেরেছিল। সেটা হচ্ছে ড্রাগন সদৃশ্য তরুক পাখিকে বশ করা। যারা এটা করতে পারে তাদেরকে বলা হতো তরুক মাক্ত। নাভিদের সমাজে তাদের বিরাট সম্মান থাকত। সে যখন একটি তরুক পাখির পিঠে চেপে ওমাটিকায়ের সামনে গিয়ে নামে, তখন তার উপর সবার আস্থা ফিরে আসে। নেইতিরি এমনকি তুতেও তাকে আর অবিশ্বাস করতে পারে না। এ সময় সে নাভিদের উদ্দেশ্যে এক উদ্দীপনামূলক ভাষণ দেয়। সে প্যান্ডোরার সব নাভি গোত্রকে একত্র করার জন্য দিকে দিকে ওমাটিকায়াদের পাঠিয়ে দেয়। বলে যে আকাশের লোকদের বিরুদ্ধে প্যান্ডোরা গ্রহকে রক্ষার জন্য যুদ্ধ করতে তরুক মাক্ত সবাইকে আহ্বান করেছে। আর তার এই কথা শুনে নাভিদের রক্তে যুদ্ধের দামামা বেজে ওঠে। দলে দলে নাভি যোদ্ধারা এসে যুক্ত হতে থাকে। তখন জ্যাক পবিত্র গাছের সঙ্গে লিঙ্ক করে আওয়ার সাহায্য চায়। সে বলে যে এই মানুষেরা তাদের ধরণী মাতা পৃথিবী গ্রহকে হত্যা করেছে, এখন প্যান্ডোরাকেও ধ্বংস করতে এসেছে, তাই এওয়া যেন তাদেরকে সাহায্য করে। এদিকে পরদিন সকালে কোয়ারিচ ও তার বাহিনী অগণিত যুদ্ধবিমান নিয়ে নাভিদের উপর সর্বাত্মক আক্রমণ চালায়। নাভি যোদ্ধারাও আকাশপথে ও মাটিতে তাদের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করতে থাকে। এ সময় আধুনিক সব অস্ত্রশস্ত্রের সামনে নাভিদের অনেক সৈন্য মারা যায়, কিন্তু তাতে দমে যায় না নাভিরা, বরং সর্বাত্মকভাবে যুদ্ধ করে তারা। এতে নাস্তানাবুদ হয়ে পড়ে কোয়ারিচের সৈন্যরা। প্যান্ডোরার ভয়ঙ্কর সব বন্য প্রাণীরাও নাভিদের সাহায্যে এগিয়ে আসে। ফলে অচিরেই যুদ্ধের নিয়ন্ত্রণ নাভিদের হাতে চলে যায়।
পরাজয় নিশ্চিত বুঝতে পেরে কোয়ারিজ আত্মার গাছকে লক্ষ্য করে মিসাইল ছোড়ার আদেশ দেয়, কিন্তু জ্যাক এ সময় বিস্ফোরক ভর্তি বিমানটির ওপর ঝাঁপিয়ে পড়ে। তার সঙ্গে মারামারির এক পর্যায়ে বোমারু বিমানটি মাটিতে পড়ে বিধ্বস্ত হয়ে যায়। এরপর জ্যাক কোয়ারিজের যুদ্ধ বিমানটিও ধ্বংস করে দেয়। তখন কোয়ারিজ AMP স্যুটে অর্থাৎ একটি যন্ত্র দানবে চেপে প্যান্ডোরায় নামে। সে জ্যাকের লিঙ্ক চেম্বারটি ধ্বংস করতে চায়, কিন্তু নেইতিরি তার সামনে বাধা হয়ে দাঁড়ায়। সে একটি থ্যানাটরে চড়ে এসে কোয়ারিজের অতিকায় যন্ত্র দানবের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে, কিন্তু কোয়ারিজ থ্যানাটরকে মেরে ফেলে আর নেইতিরিকেও হত্যা করতে এগিয়ে আসে। এরই মধ্যে জ্যাক সেখানে এসে পড়ে আর নেইতিরিকে প্রাণে বাঁচায়। আর তারপরে শুরু হয় কোয়ারিজের সাথে তার কঠিন ফাইট। কোয়ারিজ জ্যাকের মানব রূপকে চেম্বারের বাইরে এনে প্যান্ডোরার বায়ুতে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। তাই সে মারামারির এক পর্যায়ে জ্যাককে চেম্বার থেকে বের করে ফেলে। ফলে অক্সিজেনের অভাবে জ্যাক আর তার অ্যাভাটার দুর্বল হয়ে পড়ে। তখন কোয়ারিজ তাকে একেবারেই মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু এ সময় নেইতিরি কোয়ারিজের বুকে দুটো তীর বিধিয়ে দেয় আর জ্যাকের মানব দেহকে খুঁজে বের করে তাকে 100 প্যাক পরিয়ে দেয়। এভাবে জ্যাকের জীবন সে রক্ষা করে। এরপর সে আর জ্যাক তুতের কাছে পৌঁছায়। তখন সে মৃত্যুসজ্জায়। তুতে জ্যাককে ওমাটিকায় গোত্রের প্রধান হিসাবে নিযুক্ত করে এবং তাকে মুক্তি দিতে বলে। জ্যাক অনিচ্ছা সত্ত্বেও তুতেকে মৃত্যু দান করে। আর এভাবে অনেক প্রাণহানির পর শেষ পর্যন্ত নাভিরা পরিবেশ ধ্বংসকারী মানুষের বিরুদ্ধে জয়ী হয়। ফলে RDA তাদের প্যান্ডোরার অপারেশন বন্ধ করে পৃথিবীতে ফিরে যেতে বাধ্য হয়। তবে জ্যাক, নর্ম আর ম্যাক্স প্যান্ডোরাতেই থেকে যায় আর তাদের চেতনাকে স্থায়ীভাবে অ্যাভাটারে ট্রান্সফার করা হয়। ফলে তারা নাভিদেরই একজন হয়ে ওঠে। আর এখানেই শেষ হয় মুভিটি। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি তা আমাদের জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায়। আবারও দেখা হবে এই মুভির 2 নং পার্ট নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।